দর্শক, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি জাতিসংঘের সাধারণ অধিবেশন, আরেকটি হচ্ছে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন। জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাবে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইতিমধ্যে বাংলাদেশের জন্য একটি সুখবর এসেছে। এই 81তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি খুবই গর্বের এবং ভালো খবর। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল 14 বছরের নভেম্বরে, তো আমাদের যে এখন অর্থনৈতিক পরিস্থিতি, তাতে করে আসলে এই উত্তরণটা আমাদের পক্ষে এখন সম্ভব নয়। অর্থনৈতিক প্রচণ্ড চাপে আছে। আগের অর্থনৈতিক দুর্বলতা মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বেড়ে গেছে। তো সব কিছু বিবেচনা নিয়ে বাংলাদেশ জাতিসংঘের কাছে আরও 3 বছর সময় বাড়ানোর আবেদন করেছিল। তারই প্রেক্ষিতে জাতিসংঘের যে কমিটি, সেই কমিটি বাংলাদেশের এই আবেদনের পক্ষে সায় দিয়েছে। তো আশা করা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যেই সাধারণ অধিবেশন জাতিসংঘের, সেখানে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের যে আরও 3 বছরের সময়সীমা বৃদ্ধি, সেটা অনুমোদিত হয়ে যাবে। আশা করা যায় যে এই সময়ের ভিতরে কোনো রাষ্ট্র বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষে আপত্তি জানাবে না। যদি আপত্তি না জানায়, তাহলে এটা কমিটিতেই এক ধরনের সিদ্ধান্ত হয়ে যাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে। আর যদি কোনো দেশ আপত্তি জানায়, সেক্ষেত্রে হয়তো ভোটাভুটিতে যাওয়া লাগতে পারে। তখন যদি বাংলাদেশ ভোটে জিতে যায়, তাহলে এই আবেদনটি গৃহীত হবে, আর না হলে হয়তো আবেদনটা গৃহীত হবে না। তবে এটা খুব এক্সেপশনাল ভোটাভুটি যাওয়ার বিষয়টা। আশা করা যাচ্ছে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশগুলোর সর্বসম্মতিক্রমেই বাংলাদেশকে আরও হয়তো 3 বছর সময় দেওয়া হবে। তো এখন একটু আলোচনা করতে চাই আসলে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশের উত্তরণ প্রসঙ্গে। আপনারা জানেন যে 3টি সূচক, আয় এবং মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং সামাজিক যে সূচক আছে, সেই সূচকগুলোতে উত্তরণ ঘটানোর পর কোনো দেশ যখন এই 3টি সূচকের 2টি সূচকে উত্তরণ করতে পারে, তখন সে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করে। এরপর হচ্ছে সেই দেশগুলোকে পরপর 2টি টার্মের জন্য পর্যবেক্ষণে রাখা হয়। যেমন বাংলাদেশকে 2018 এবং 2021 এই 2 সময়ের জন্য পর্যবেক্ষণ রাখা হয়েছিল। বাংলাদেশের চূড়ান্ত উত্তরণ হওয়ার কথা ছিল হচ্ছে 2024 সালে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে করোনার আঘাতে বাংলাদেশের অর্থনীতি তখন ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশকে আরও 2 বছর সময় বাড়িয়ে 24 থেকে 26 সাল করা হয়েছিল। তো এখন সেটা আরও বাড়িয়ে 2029 সাল হবে আশা করা যাচ্ছে। তো বাংলাদেশের এই যে এলডিসি থেকে উত্তরণ, এই উত্তরণ প্রক্রিয়াটা হলে বা সম্পন্ন হলে আসলে কি হবে, বা এলডিসিগুলি আসলে কি, এটা খুব সহজভাবে বললে যে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশগুলোকে স্বল্পোন্নত, উন্নয়নশীল এবং উন্নত এই 3 ভাগে ভাগ করে থাকে। এতে করে তার বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করতে সুবিধা হয়। যেমন যখন দরিদ্রদের সহায়তা করা হবে, নিশ্চয়ই তখন জাতিসংঘ উন্নত দেশগুলোতে এই ধরনের কোনো কর্মসূচি হাতে নেবে না, নিশ্চয়ই স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে নেবে। এছাড়া যে বাংলাদেশ বিভিন্ন বৈদেশিক সংস্থা থেকে বা বাংলাদেশের মতো দেশগুলো যারা স্বল্পোন্নত দেশ আছে, তারা যে ঋণ পেয়ে থাকে, সেই ঋণের সুদের হারের যে বিষয়টা থাকে, সেটা স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য এক ধরনের, উন্নত দেশগুলোর জন্য হয়তো আরেক ধরনের। তো স্বল্পোন্নত দেশের জন্য সাধারণত এই সুদের হারটা কম থাকে। এবং আন্তর্জাতিক যে বাণিজ্য, যেমন আমরা ইউরোপ আমেরিকাতে যে পণ্য রপ্তানি করি, সেই বাণিজ্যের ক্ষেত্রে যে শুল্ক সুবিধা, সেই শুল্ক সুবিধাও পায় হচ্ছে এই স্বল্পোন্নত দেশগুলো। তো বাংলাদেশ যখন চূড়ান্তভাবে এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বা এলডিসি থেকে উত্তরণ করবে, তখন এই সমস্ত সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। এখন বাংলাদেশের অর্থনৈতিক যে পরিস্থিতি এবং যে সক্ষমতা এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো রয়েছে, তার প্রেক্ষাপটে যদি বাংলাদেশ এখন উত্তরণ ঘটাতে চায়, তাহলে নিঃসন্দেহে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে বিগত 15 বা 16 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর একটা চেষ্টা হয়েছিল, যার ফলে বাংলাদেশ এই যে স্বল্পোন্নত দেশের তালিকার উত্তরণের যে 3টি সূচক, সেই সূচকে খুব দ্রুত সূচকটা পার হয়ে গিয়েছিল।
এখানে একটি কথা বলা হয়ে থাকে, আপনারা হয়তো জেনে থাকবেন যে ৭৫-এ বাংলাদেশের যে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, এটার পিছনে কিন্তু একটি অন্যতম বড় কারণ ছিল, তখন বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় ছিল না। পরবর্তীতে ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশ যেন স্বল্পোন্নত দেশের তালিকায় যায়। এরপরে ৭৫ পরবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসেন, তখন বাংলাদেশ এলডিসি দেশের তালিকায় চলে গিয়েছিল, যার ফলে বাংলাদেশে যে বাণিজ্য সুবিধা পায় এবং এই সুবিধাকে কাজে লাগিয়ে তখনই সেই ৭০ দশকের শেষের দিকে এবং ৮০ দশকের শুরুর দিকে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প যেটা, সেই শিল্পের কিন্তু বিকাশ ঘটেছে। এছাড়াও যে অন্যান্য যে শিল্প, সেগুলো এই ধরনের বাণিজ্য সুবিধার উপর ভিত্তি করেই বাংলাদেশের সেই অগ্রগতি হয়েছিল। তো এখন বাংলাদেশ গত ৫০-৫৫ বছরে সেই সক্ষমতা অর্জন করেছে, তার অর্থনীতি বড় হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে যেমন এটার সাথে আমি এভাবে তুলনা করে থাকি যে একটি ছোট্ট বাচ্চা যা হয়তো ১৩ বছর ১৪ বছরের, যে দেখতে এতটাই উঁচু লম্বা হয়ে গেছে যে একজন বড় মানুষকেও সে ছাড়িয়ে গেছে, কিন্তু তার শক্তিমত্তা নিশ্চয়ই একজন বড় মানুষের সমান হবে না। তো বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এরকম যে পরিসংখ্যানগতভাবে বাংলাদেশের অর্থনীতিকে এত বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল যে বাংলাদেশ খুব দ্রুতই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল পরিসংখ্যানগতভাবে। কিন্তু যখনই করোনার আঘাত আসলো, কিংবা এই যে আমাদের জুলাই বিপ্লব যেটা হলো, ৫ আগস্ট গণ অভ্যুত্থান, তো তখন দেখা গেল যে আসলে আমাদের অর্থনীতির প্রকৃত চিত্রটা কী। তো এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের পক্ষে যদি এখন এই এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যেত এই ২৬ নভেম্বরে, তাহলে কিন্তু একটা বড় রকমের ঝুঁকির ভিতরে আমরা পড়ে যেতে পারতাম। এখানে বিগত অন্তর্বর্তী সরকারকে বেশ দায় দিতে হয়, কারণ ওই সরকার কোনো চেষ্টাই করেনি। ব্যবসায়ীরা বারবার বলেছিল যে এই আমাদের উত্তরণটা যেন পিছিয়ে দেওয়া হয়, কিন্তু তখনকার সরকার এটা শোনেনি, তারা এই উত্তরণকে পিছিয়ে দেওয়া হয়নি। তো যাই হোক, নির্বাচিত সরকার আসার পরে তারা সেই বাস্তবতাটা অনুভব করেছেন, করে জাতিসংঘে আবেদন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি জাতিসংঘকেও এটা নিয়ে অনুরোধ করেছেন। তারই প্রেক্ষিতে এখন আমরা হয়তো আরও ৩ বছর সময় পাবো। তবে এই ৩টি বছর যেন আমরা অবহেলায় যেন নষ্ট না করি, সেটাও কিন্তু জাতিসংঘের সেই কমিটি সিডিপি সতর্ক করে দিয়েছে। সেই কমিটি বলছে যে এই ৩ বছরের ভিতর বাংলাদেশের যে অসম্পূর্ণ সংস্কারগুলো আছে, সেগুলো যেন তারা দ্রুত শেষ করে, এবং শেষ করে তার অর্থনীতির যে প্রকৃত শক্তিমত্তা, সেটা যেন সে প্রকাশ করে। না হলে যেটা হবে যে আমাদের যে বাণিজ্য সুবিধা কমে যাবে, আমরা স্বল্প সুদে যে ঋণ পেতাম সেগুলো বন্ধ হয়ে যাবে, এবং ট্রিপস যেটা মেধাস্বত্ব আইন, সেটা আমাদের জন্য কার্যকর হবে। এটার খুব সাধারণ উদাহরণ দেই। এই যে আমি মোবাইলে কথা বলছি, এই মোবাইল চলা হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে। তারপরে আপনি যে ল্যাপটপ ইউজ করতেছেন, সেখানে যে সফটওয়্যার দিয়ে সেটা চলতেছে, উইন্ডোজ যদি আমরা বলি, সেই উইন্ডোজ সফটওয়্যার, এগুলো কিন্তু আমরা এখন বিনামূল্যে ব্যবহার করছি। কিন্তু যখন এই মেধাস্বত্ব আইন আমাদের জন্য কার্যকর হবে, তখন এগুলো আমরা বিনামূল্যে ব্যবহার করতে পারবো না। তখন হয়তো আপনার ফোনে বারবার অ্যালার্ট আসবে একটা নির্দিষ্ট সময় পরে যে আপনার সফটওয়্যারটাকে আপডেট করতে হবে। সে আপডেট করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো পেমেন্ট করতে হবে, সেটা ল্যাপটপ, কম্পিউটার বা আদার্স অন্যান্য যেগুলো আছে। ওষুধের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় রকমের সমস্যার মুখোমুখি পড়বে। এখন বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের দেশের যে ওষুধের চাহিদা, তার ৯০% বেশি আমরা নিজেরাই উৎপন্ন করি। কিন্তু যখন এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবে, তখন এই ট্রিপস আইন যখন আমাদের উপর কার্যকর হবে, তখন আমরা এই ওষুধের ফর্মুলাগুলো আর বিনামূল্যে বিদেশ থেকে পাবো না। সেই ফর্মুলাগুলো আমাদেরকে কিনে আনতে হবে। তখন দেখা যাবে যে এখন যে একটা ওষুধ আমি ১০ টাকা পাতায় কিনছি, তখন হয়তো সেই ১০ টাকা পাতার ওষুধ দাম হয়ে যাবে ১০০ টাকা। সো এই যে নানামুখী চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের থেকে উত্তরণের জন্য আমাদেরকে আসলে সক্ষমতা অর্জন করতে হবে। সেই সক্ষমতা আমরা বিগত সময়ে পারিনি নানা কারণে, প্রাতিষ্ঠানিকগত দুর্বলতা, সরকারের অনীহা, কিংবা রাজনৈতিক সফলতাকে বাড়িয়ে দেখানোর জন্য অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, এই যে প্রবণতাগুলো, সেই প্রবণতার ভিতর দিয়ে আমরা গত ১-১.৫ দশক আমরা গিয়েছি। এখন সময় এসছে আমাদেরকে এই সুযোগটা কাজে লাগানো। আশা করি জাতিসংঘের সাধারণ অধিবেশনে একজন বাংলাদেশি যেমন সভাপতি নির্বাচিত হয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর। ঠিক একইভাবে আমরা যে বাড়তি সময়টা এখন এলডিসির জন্য পাবো, সেটাকে যেন ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়ে সবাই আমরা সচেতন হব। এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বিজ্ঞ মতামত জানিয়ে কমেন্টস করুন।
আমি আপনাদের কাছ থেকে আরও বেশি শিখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।